26 জন মাত্র, এতক্ষণ পর ঘোরাফেরা করেছে 26 জন মাত্র পার্টিসিপেন্ট। কি ব্যাপার, তোমাদের কি হলো? তোমরা ক্লাস করছো না কেন? কথা বোঝা যাচ্ছে না ঠিক মতো। তোমরা ক্লাস করছো না কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। মাত্র 26 জন, আমি 31 জন। আমি হচ্ছে একটু দেরি করে আসলাম, 4 মিনিট 5 মিনিট, তারপরে তোমার জয়েন করো অনেকেই। ওদের প্রায় 90 জনের মতো স্টুডেন্ট। আচ্ছা, কোথায় মামুন, কোথায় মামুন? তো দেখছি না। ম্যাম আমি এই যে কারেন্ট ছিল না ম্যাম, মাত্র জয়েন করছি। আচ্ছা, আমার ইমেল অ্যাড্রেস আমার সাথে জমা হবে। আচ্ছা, আমরা তো লাস্ট ক্লাসে কালকে ক্লাস নিতে পারলাম না, তখন আমাদের ব্যাপারে একটু কাজ ছিল জরুরি। 10:30টার টাইম মনে করো যে ডিপার্টমেন্টেও আবার আগে বের না হলে রিক্সাও পাই না, সেই দুনিয়া কেটে যেতে হয়। আচ্ছা, তো লাস্ট ক্লাস পর্যন্ত যেটা পড়েছি আমরা সেটা হচ্ছিল হেড কর পড়া শেষে গিয়েছিল আমরা। সেটা আমরা জানি যে কার্বনের সাথে যদি ডিরেক্টলি অ্যাটাচড প্রোটন থাকে তারা কোরিলেশন পিক দেয়, ঠিক আছে? যেমন এখানে যেমন ওএইচটা আছে, আমরা সেদিন দেখেছিলাম ডায়াস্টেরিওটপিক প্রোটন যদি থাকে, ডায়াস্টেরিওটপিক প্রোটন অথবা মিথাইল গ্রুপ যদি থাকে, এটা কিন্তু একটা শর্ত যে আমি তো রেকর্ডিংটা অন করে নেই। Recording in progress. ডায়াস্টেরিওটপিক হওয়ার জন্য কিন্তু শর্ত এটা না যে তোমার জাস্ট ইমিডিয়েট পাশে, মনে করো এই 2 নাম্বার কার্বনটা হচ্ছে তোমার কাইরাল, জাস্ট ইমিডিয়েট পাশের কার্বনটাই কাইরাল হতে হবে, ব্যাপারটা কিন্তু তেমন না। শর্তটা হচ্ছে মলিকুলের মধ্যে যদি কাইরাল সেন্টার থাকে তাহলে পাশের মিথিলিন গ্রুপ এবং যদি জেমিনাল মিথাইল গ্রুপ থাকে তারা ডায়াস্টেরিওটপিক হবে। ডায়াস্টেরিওটপিক মানে কি? তারা হচ্ছে নন সিমেট্রিক প্রোটন অথবা মিথাইল গ্রুপ, তারা একে অপরকে স্প্লিট করবে, তারা সিমেট্রিক না। তার মানে যে মিথাইল দুটো গ্রুপ আছে, এখানে 6টা প্রোটন আছে, 6টা প্রোটন তোমার সিমেট্রিক না, একই মানে একই ভ্যালুতে, একই কেমিক্যাল শিট ভ্যালুতে, না কার্বন 13 না প্রোটনে তারা পিকটা দিবে। তারা ভিন্ন ভিন্ন মানে খুব স্লাইটলি ডিফার করে, খুব স্লাইটলি ডিফারেন্স তারা পিক দিবে এবং তারা একে অপরকে কি করবে? স্প্লিট করবে। যখন তোমাদের ভাইভাতে, আমি রিসেন্টলি ভাইভা নিয়েছি তোমাদের আগের বছর, ভাইভাতে প্রশ্ন করার সময় আমি দেখেছি যে স্টুডেন্টরা এক্সাক্ট ওয়ার্ডটা কিংবা প্রপার ওয়ার্ডিংটা করছে না। হ্যাঁ, কি করছে? একে অপরের সাথে কাপলিং করছে, তোমরা বলছো অ্যাটাচ থাকছে। কি অ্যাটাচ? এটাকে আমরা অ্যাটাচমেন্ট বলছি। কাপলিং করছে, কাপল করছে, কার সাথে কাপল করছে? স্পিনের সাথে। প্রত্যেকটা ওয়ার্ডিং কিন্তু অ্যাকুরেট হতে হবে, এই জিনিসটা তোমরা খেয়াল করবে। ভাইবা তোমাদের জানি না তোমাদের ভাগ্যে আছে কিনা, ভাইবার সময় ওয়ার্ডিং যেন অ্যাকুরেট থাকে। আচ্ছা, তো হেড কর আমরা পড়লাম, আমরা এইচএসকিউসি কিংবা এইচএমকিউসি দুইটা কিন্তু একই জিনিস। এটা রিকোয়ার সিঙ্গেল কোয়ান্টাম কোরিলেশন আর একটা হচ্ছে মাল্টিপল কোয়ান্টাম কোরিলেশন। দুইটা কিন্তু একই রেজাল্ট আমরা পাই। তার মানে কি রেজাল্ট পাই? হেড করে যেরকম রেজাল্ট পাচ্ছি ঠিক একই রেজাল্ট কিন্তু আমরা পাই। তাহলে ডিফারেন্সটা কোথায়? এটা পার্থক্য কি কোথায়? কিংবা এইচএসকিউসি এইচএমকিউসি আমাকে কেন ব্যবহার করতে হচ্ছে হেড কর না ইউজ না করে? সেটা হচ্ছে তোমার যখন মনে করো যে আমার টেকনিক্যালি এখানে ডিফারেন্স এবং রেজাল্টে কি হয়, তোমার মনে করো ক্রসপিক গুলো একটু ব্রড আসছে, নয়েজটা কমে যাচ্ছে, আদারওয়াইজ কোনো ইন্টারাকশন গুলো হচ্ছে না 2 ডাইমেনশনালি, এইগুলোকে কমিয়ে আনার জন্য কিংবা কোরিলেশনশিপটাকে একটু ইন্টেন্স করার জন্য তোমার টেকনোলজিক্যালি কিছু পরিবর্তন আনা হয়, ঠিক আছে? আচ্ছা, যেটা করা হয়, an instrument can be fitted with inverse detection probe. Index detection probe তোমার হচ্ছে এইচএসকিউসি কিংবা এইচএমকিউসি এই টেকনিকটা ইউজ করে। Initial pulse and detection occurs in proton channel. Proton channel বরাবর তোমার হচ্ছে ইনিশিয়াল যে পালসটা এবং ডিটেকশন পালসটা যেটা হয় সেটা হচ্ছে প্রোটন চ্যানেল বরাবর দেওয়া হয়। এই হেড করে যেটা করা হয় সেটা হচ্ছে কার্বন 13 চ্যানেল দেওয়া হয়। এখানে করা হয় কি উল্টাটা, আমি প্রোটন চ্যানেল বরাবর দিব, যাতে করে কি হবে, যেহেতু প্রোটনের তোমার অ্যাবান্ডেন্সটা বেশি, তোমার স্বপ্নপ্রতিটা ইন্টেন্সিটিটা হাই হয়, এই কারণে তোমার কি হয় ক্রস পিক ইন্টেন্সিটিটাও কিছুটা বেড়ে যায়।
তার মানে কি ইনিশিয়াল পালস এবং ডিটেকশনটা আমি প্রোটন চ্যানেল বরাবর করবো। এখন এখানে হচ্ছে কি মানে টেকনোলজিক্যাল বিষয়, যারা হচ্ছে এনএমআর রান করান, হ্যাঁ, তারা হচ্ছে এই বিষয়গুলো ভালো বুঝবেন, কিংবা ওনারা যারা ডিল করেন। আমরা তো ইনস্ট্রুমেন্ট বিষয়ে পড়াশোনা কম করি, আমরা রেজাল্ট নিয়ে স্টাডি করি, বেশি রেজাল্ট কিভাবে স্টাডি করতে হয়, কোন ধরনের কম্পাউন্ডে কি ধরনের রেজাল্ট আসে, তো এটা আমরা স্টাডি করি। তো এটা হচ্ছে তোমার আমি পালস সিকোয়েন্স কোন অ্যাঙ্গেলে দিচ্ছি, কোন চ্যানেল বরাবর দিচ্ছি, এগুলো কিছু কিছু ইনস্ট্রুমেন্টালি ডিফার করবে। এইচএসকিউসি এবং এইচএমকিউসি তে রেজাল্ট একই, যে কার্বনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ হাইড্রোজেনটাই কোরিলেশন পিক দিবে, ঠিক আছে। দ্য ইন্টেন্সিভ নিউক্লিয়াস insensitive nucleus, তার মানে কার্বন 13 is detected during the evolution time of the pulse sequence। এখানে একটু এই জিনিসগুলো একটু মুখস্থ করবা, ঠিক আছে। ইনসেনসিটিভ নিউক্লিয়াসটা মানে আমি সেনসিটিভ যে নিউক্লিয়াসটা আছে সেই বরাবর, তার মানে প্রোটন বরাবর আমাকে হচ্ছে ইনিশিয়াল পালস এবং ডিটেকশনটা দিতে হবে প্রোটন চ্যানেল বরাবর। এবং যেটা কার্বন 13 ডিটেক্ট করবো আমি, যখন কার্বন 13 সাথে কোরিলেট করবে, সে কোরিলেট করতে হবে কি ইভলিউশন টাইমের মধ্যে, ঠিক আছে। এগুলো একটু মুখস্থ করে নিবা আর কি। For which high resolution is generally not required. The result is cleaner in two-dimensional spectrum with high resolution. মানে রেজাল্ট একটু ক্লিয়ার আসে, এই এক পার্থক্য। Example of heteronuclear detection experiments that utilizes an inverse detection. মানে inverse detection মানে আমি হেড করে যেখানে আমি কার্বন 13 মানে চ্যানেল বরাবর দিতাম, এখানে তোমার হচ্ছে প্রোটন চ্যানেল বরাবর দেওয়া হবে। সেই ইনভার্স ডিটেকশন ইউজ করে হলো তোমার এইচএসকিউসি এবং এইচএমকিউসি, এইগুলো টেকনিকে। আচ্ছা, আর এইচএমকিউসি আবার এইচএসকিউসির মধ্যে পার্থক্যটা কোথায়? সেটা হচ্ছে তোমার সাধারণত যেটা করা হয় ছোট ছোট মলিকুলের ক্ষেত্রে এইচএমকিউসি, আর বড় মলিকুলের তুলনামূলক বড় মলিকুলের ক্ষেত্রে এইচএসকিউসি ব্যবহার করা হয়। এরকম আর কি, মনে করো প্রোটিন মলিকুল আছে কিংবা হচ্ছে তোমার হরমোন মলিকুল আছে, সেক্ষেত্রে তোমার হচ্ছে এইচএসকিউসি ইউজ করা হয়, ঠিক আছে, বড় বড় মলিকুলের ক্ষেত্রে। আর ছোট ছোট মলিকুলের ক্ষেত্রে এইচএমকিউসি, এরকম। আচ্ছা, each of these techniques provide the same information, খেয়াল করো, same information that can be obtained from head core। তার মানে ইনফরমেশন কিন্তু তিনটা স্পেকট্রামে সেম, but is more suitable তার মানে এইচএমকিউসি এইচএসকিউসি more suitable when the spectrum contains many peaks। তার মানে যদি crowded peak থাকে ক্লোজ টুগেদার, যে তোমার কোরিলেশন পিকগুলো খুব ক্রাউডেড, মানে খুব কাছাকাছি, যেমন এখানে দেখো মানে এখানে খুব মানে এরকম ক্রসটিক কোরিলেশন পিকগুলো আসতো, এই যে ক্রাউডেড যখন কোনো মলিকুলের মধ্যে খুব বেশি হাইড্রোজেন কিংবা প্রোটন কার্বন থাকবে, সেক্ষেত্রে আমার এইচএসকিউসি এইচএমকিউসি ইউজ করতে হবে। প্রশ্ন কিন্তু এখান থেকেও এই 1 মার্কস কিংবা 0.75 মার্কসের প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে, যেখানে এইচএসকিউসি কিংবা এইচএমকিউসি আমি কেন ইউজ করছি, ঠিক আছে। এইচএমকিউসি আমি কেন ব্যবহার করবো এই না করে, কিংবা কোন স্পেশাল কেসের ক্ষেত্রে এইগুলো টেকনিক ইউজ করা হয়। আচ্ছা, the improved resolution of HMQs HSQs experiments allows spectroscopists যে স্পেকট্রোমিটার রান করেন আর কি to distinguish between two closely spaced peaks। যেটা ক্লোজলি স্পেসড পিক থাকে সেটার মধ্যে ডিফারেন্সিয়েট করাটা এই ধরনের টেকনিকের ক্ষেত্রে ইজিয়ার হয়, ঠিক আছে, যেখানে ওভারল্যাপ হয় আর কি। আচ্ছা, HSQC to details পড়ি আগে তাহলে। The heteronuclear single quantum coherence or heteronuclear single quantum correlation দুটোই বলা হয় experiment, normally abbreviated as HSQC, is used frequently in NMR spectroscopy of organic molecules and is of particular significance in the field of protein NMR। যেটা বলছিলাম, প্রোটিন NMR এর ক্ষেত্রে এইচএসকিউসি টা ব্যবহার করা হয়, মানে বড় বড় মলিকুলের ক্ষেত্রে, হ্যাঁ, যেখানে তোমার পলিমার টাইপ মলিকুল থাকবে সেটার ক্ষেত্রে এইচএসকিউসি টা মোর সুটেবল। The spectrum contains a peak for each unique proton attached to a heteronucleus, তার মানে কার্বন being considered, তার মানে অবশ্যই ডিরেক্টলি অ্যাটাচ কার্বন হাইড্রোজেন থাকে, তার সাথে জাস্ট এর কোরিলেশনটা দেখাবে। এর পাশের কার্বন যদি হাইড্রোজেন থাকে, এর সাথে এই কার্বনের কোনো কোরিলেশন হবে না। The experiment provides correlation between, এটা এক কথা, attached proton's সাথে। এইচএমকিউসি তো সেম জিনিস, এইচএমকিউসি তে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র আমাদের কোরিলেশন পিকগুলো খেয়াল করো, থাকে দেখো কোরিলেশন পিকগুলো খেয়াল করো, একটু ব্রড, একটু স্পষ্ট, তাই না, একটু কন্ট্রোল প্লটের মতো অনেকটা। আর এখানে দেখো খুবই জাস্ট একটা লাইনের মতো একটা স্পট দেয়, ঠিক আছে, এইটা একটা স্পট দেয় এই হেড করার সময় খেয়াল করবা, কিন্তু হেড যখন ড্র করবা কোরিলেশন পিকগুলো দিবাই যেরকম করে, এরকম এভাবে
আর যদি এইচএসকিউসি হয় তখন কি হবে, যে কন্ট্রোল প্লটের মতো অনেকটা গোল গোল হবে এরকম। ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল করে করে পড়তে হবে, যদি পড়ার সময় অনেক কিছু খেয়াল করতে হয়, বুঝছো? কোথায় হবে। আচ্ছা, তার মানে কি এইচএসকিউসি কিংবা হেড কর আমরা যাই বলি না কেন, সবগুলোতে আমরা হচ্ছে অ্যাটাচ প্রশ্নের সাথে একটা কোরিলেশন পিক পাচ্ছি। তার মানে কি এখানে একটা জিনিস সবসময় মিক্সিং হচ্ছে, সেটা হচ্ছে কোয়ার্টারনারি কার্বন। কোয়ার্টারনারি কার্বন গুলো কিন্তু অ্যাজ অলওয়েজ সবসময় মিক্স হচ্ছে। তার মানে এগুলা হচ্ছে এটার একটা ড্রব্যাক, যে আমি কোয়ার্টারনারি কার্বন আছে কি নাই তা আমি এই স্পেকট্রাম থেকে বের করতে পারি না। আচ্ছা, as seen in the simulated spectrum below, assignment is made by drawing two lines at a right angle from the proton spectrum, ওই যেটা আক্সাইড যেটা বলতেছে, পারপেন্ডিকুলার একটা লাইন যাবে, ওখানে তোমার রেক্ট্যাঙ্গুলার লাইন যায়, হরিজন্টালি লাইন যায়, সেখানে ক্রস করবে, সেখানে তোমার হচ্ছে কনসেন্ট্রিক এক্লিপসের মতো একটা পিক দেখা যাবে। Thus in the spectrum below, proton 13 is directly attached to proton. Carbon 13 is directly attached to proton. ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। উপরে কার্বন 13 দেওয়া আছে, এখানে প্রোটন দেওয়া আছে, এই স্ট্রাকচারটা দেওয়া নাই। এই কার্বনের সাথে মনে করো এই কার্বনের সাথে এই 5 নাম্বার হাইড্রোজেনটা অ্যাটাচড, এটা হলো 5 নাম্বার কার্বন, থাকলে এখানে কোরিলেশন পিকটা দিচ্ছে। খুবই সোজা। এইচএমবিসি ইম্পর্টেন্ট একটা পার্ট, এইচএমবিসি করতে হবে সুন্দর করে। ঠিক আছে, আচ্ছা তোমাদের কিন্তু আমি একটা কার্বন 13 এর লাস্টের ইয়াগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, তোমরা কবে জমা দিবা সেটা? তোমাদের কার্বন 13 এর এক্সপেরিমেন্টটা এই আজকে 24 তারিখ, 30 তারিখের মধ্যে জমা দিবা সবাই, সবাই 30 তারিখের মধ্যে জমা দিবা। সবচেয়ে বেস্ট হয় আমার যে তোমার ইউনিভার্সিটি যে ইয়েটা আছে, অ্যাকাউন্ট আছে, ওখানে সেন্ড করবা তোমরা সবাই। সফট কপি তৈরি করবে অথবা লিখে তুমি ছবি তুলতে পারো, তোমাদের যেটা সুবিধা হয়, করে তারপর হচ্ছে আমাকে ইমেল করবে, আমি কিন্তু এটা একটা অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট করবো। ঠিক আছে, আচ্ছা এইচএমবিসি এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট তোমার 2D স্পেকট্রোস্কোপি। এখানে কি হয়, আমার এতক্ষণ আমরা যেটা পড়েছি যে ডিরেক্টলি অ্যাটাচ হাইড্রোজেনের সাথে একটা কোরিলেশন পিক দেয়, এখানে যেটা হয় ডিরেক্টলি অ্যাটাচড যে হাইড্রোজেন থাকবে তার সাথে কোনো কোরিলেশন শো করবে না। তাহলে কার সাথে করবে? 2 থেকে অনেক সময় 4 বন্ড ডিস্টেন্স দূরত্বে তোমার যে প্রোটনগুলো থাকবে তাদের সাথে কোরিলেশন পিক দিবে। ঠিক আছে, আচ্ছা সবাই আশেপাশে গল্প না করে একটু পড়াশোনা শুনো কি বলতেছে। পরীক্ষার সময় যদি ধরি আমি, যদি না পারো কনসিডার করবো না কিন্তু। আচ্ছা, এইচএমবিসি হেটেরোনিউক্লিয়ার মাল্টিপল বন্ড কোরিলেশন, মাল্টিপল বন্ড কোরিলেশন। ঠিক আছে, মাল্টিপল বন্ড মানে কি, আমরা কিন্তু একটু আগে পড়ছিলাম সিঙ্গেল বন্ড, তাই না? সিঙ্গেল বন্ড, সিঙ্গেল কোয়ান্টাম কোরিলেশন, ঠিক আছে, এরকম কিন্তু পড়েছি। সিঙ্গেল বন্ড বলতে মানে এক ডিরেক্টলি অ্যাটাচড আর কি, মাল্টিপল কোয়ান্টাম এটা, আর এটা হচ্ছে মাল্টিপল বন্ড কোরিলেশন। মাল্টিপল বন্ড কোরিলেশন তার মানে হচ্ছে, আমি একটা উদাহরণ দিই, এরকম আছে, এখানে হাইড্রোজেন আছে, এটা যদি তোমার কার্বন যদি হয়, এটাকে ডিটেক্ট করবো, তাহলে সেখান থেকে কি হবে, মনে করো এর সাথে যে ডিরেক্টলি অ্যাটাচড হাইড্রোজেনটা আছে এর সাথে কোনো কোরিলেশন এইচএমবিসি তে শো করবে না। তার সাথে শো করবে কি বলা আছে দেখো, experiment gives correlation between carbons and protons that are separated by 2, 3 and sometimes যদি conjugated system থাকে সেক্ষেত্রে 4 bond distance পর্যন্ত, 4 bond distance এ তোমার হাইড্রোজেন থাকবে, তার সাথে কোরিলেশন পিক দিবে। তার মানে আমার যদি তোমার স্টার কার্বনটা তুমি যদি চিন্তা করো, এখান থেকে তুমি ডিসটেন্সটা ফলো করবে 2, তার মানে কি 1, 2 বন্ড ডিসটেন্সে এই প্রোটন, 1, 2, 3 বন্ড ডিসটেন্সে এই প্রোটন, 1, 2, 3, 4 বন্ড ডিসটেন্সে এই প্রোটনটা। তো এই তিনটে প্রোটনের সাথে, এটা রেয়ারলি হয়, এটা খুব
কম হয়, যদি কনজুগেটেড সিস্টেম হয় কিংবা যদি বেঞ্জিন রিং নিয়ে তো কনজুগেশন আছে তাই না, তো বেঞ্জিন রিং থাকলে সেক্ষেত্রে 4 বন্ড ডিসটেন্স পর্যন্ত অনেক সময় যায় যায় না এরকম, 2 থেকে 3 বন্ড ডিসটেন্স পর্যন্ত অবশ্যই যাবে। এবং এখানে একটা জিনিস খেয়াল করো, যে স্টার কার্বনটা আমি দেখিয়েছি, এই স্টার কার্বনটা, এই কার্বনটা তোমার ওর সাথে হাইড্রোজেন কিংবা না থাকুক, তার মানে যদি কোয়াটারনারি কার্বনও যদি হয়, মনে করো এখানে কার্বন হাইড্রোজেন নাই, এখানে তোমার আছে হলো কার্বনিল, তো এই কার্বনের সাথে এই 2 থেকে 3 বন্ড ডিসটেন্সে যেটা হাইড্রোজেন গুলো থাকবে তাদের সাথে কোরিলেশন পিক দিবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? আর যদি ডিরেক্টলি একটা হাইড্রোজেন থাকেও তার সাথে কোনো পিক দিবে না, জাস্ট হেড ফর HSQC HMQC মানে উল্টাটা হবে। ওখানে সবগুলোতেই কিন্তু আমি ডিরেক্টলি একটা হাইড্রোজেনের সাথে কোরিলেশন পিক পেয়েছিলাম, কিন্তু HMBC এর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট একটা টপিক, HMBC এর ক্ষেত্রে আমি হচ্ছে ডিরেক্টলি অ্যাটাচ যে হাইড্রোজেন আছে তার সাথে কোনো কোরিলেশন পিক পাবো না, রাদার আমি 2, 3 অথবা রেয়ারলি 4 বন্ড ডিসটেন্স যে দূরত্বে যে তোমার হাইড্রোজেনটা আছে তার সাথে আমি একটা কোরিলেশন পিক পাবো। এই HMBC এর একটা তোমার অ্যাডভান্টেজ হলো, আমি এখানে যে তোমার যদি কোনো কোয়াটারনারি কার্বন থাকে সেই কোয়াটারনারি কার্বনকে আমি ডিরেক্ট করতে পারি। মনে করো কার্বনিল ফাংশন গ্রুপটা এখানে আছে, ঠিক আছে, কার্বনিল ফাংশন গ্রুপ তো অবশ্যই কার্বন 13 এর মানে দেখাবে, তোমরা তো দেখাচ্ছে না, কার্বন 13 এর সাথে দেখাচ্ছে, কার্বন 13 এর সাথে তার মানে কি, মনে করো যে 190 200 দিকে পিক আসছে কার্বন, এটা এই কার্বনিল ফাংশন গ্রুপটা, তো তখন ওই 200 থেকে তোমার কোন প্রোটনের সাথে কোন প্রোটন, মনে করো এই 2 নাম্বার প্রোটনটা 2 নাম্বার প্রোটনের সাথে একটা ক্রস পিক শো করছে, এর 3 নাম্বার প্রোটনের সাথে একটা কোরিলেশন পিক শো করছে, তখন আমি বুঝতে পারবো কার্বনিল তার মানে 2 নাম্বার প্রোটনের পাশেই আছে কিংবা 3 নাম্বার প্রোটনের কাছেই আছে। এরকম করে কোয়াটারনারি সিস্টেমটাও আমি ডিটেক্ট করতে পারি। আচ্ছা, পরের এক্সাম্পলে আমি যাব, একটু পরে দেখি, দেখো নাম বলতে জিজ্ঞেস করবা, that are separated by 2, 3 and sometimes in conjugated system, খেয়াল করতে হবে conjugated system কিংবা বেঞ্জিন রিং আছে কিনা, সেক্ষেত্রে 4 বন্ড ডিসটেন্সেও যে হাইড্রোজেন থাকবে তার সাথে তোমার কোরিলেশন হবে। Direct 1 bond correlation are suppressed, direct 1 bond correlation হবে না। This gives connectivity information much like proton cozy, অনেকটা proton cozy মতো, এটা চিন্তা করার দরকার নাই। The intensity of cross peak depends on the coupling constant, তাহলে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে ক্রস পিকের ইন্টেন্সিটি কতটুকু হবে, আমি যে ক্রস পিক কিংবা কোরিলেশন পিক গুলো যে আমি আঁকবো ইন্টেন্সিটিটা কেমন হবে, কতটুকু, এই যে প্লট গুলো যে আমি এটা আঁকবো এটাকে আমি বড় করে আঁকবো না ছোট করে আঁকবো, ঠিক আছে, এইটা তোমার কিসের উপর ডিপেন্ড করবে কাপলিং কনস্ট্যান্টের উপর। এখন কাপলিং কনস্ট্যান্ট কার উপর ডিপেন্ড করে, আমরা জানি যে 2 বন্ড ডিসটেন্সে তোমার কাপলিং কনস্ট্যান্ট খুব ভালো কাজ করে, যদি তোমার ডাবল বন্ডে যদি আমি না যাই, ঠিক আছে, তো 2 বন্ড ডিসটেন্সে 2 বন্ডে তোমার কাপলিং কনস্ট্যান্টের মানটা ভ্যালুটা বেশি আসবে, 3 বন্ডে আর একটু কম হবে, 4 বন্ডে আরো কম হবে, তাই তো, যে ঠিক যেমন আমরা অর্থ মেটা প্যারাতে পড়েছি, অর্থতে কাপলিং কনস্ট্যান্ট অনেক বেশি থাকে, মেটাতে আর একটু কম থাকে, প্যারাতে প্রায় 0 থেকে 1 হার্টজ, খুব কম থাকে, তাই তো, যত বেশি কাছে থাকবে তত বেশি স্ট্রং কাপলিং কনস্ট্যান্ট হবে। আচ্ছা, which for 3 bond coupling follows the Karplus equation, 3J, আমরা তো Karplus equation জানি কি 3J, তাই তো, 3J পর্যন্ত কাজ করে, 3J কাপলিং কনস্ট্যান্টের মানটা অনেক হাই হয়, জানি A plus B cos alpha plus C cos twice alpha, আলফাটা হচ্ছে ডাইহেড্রাল অ্যাঙ্গেল, 3J কাপলিং কনস্ট্যান্টটা তোমার হচ্ছে এই ইকুয়েশনটা ফলো করছে। তো এখান থেকে আমরা যে ভ্যালু গুলো পাই, যদি কনজুগেটেড সিস্টেম থাকে সেক্ষেত্রে, অথবা তোমার ডাবল বন্ড সিস্টেম যদি থাকে সেক্ষেত্রে কার্পলাস ইকুয়েশন তোমার আমরা যে রুলটা পড়ে আসছি, ট্রান্সের ক্ষেত্রে বেশি হয়, সিসের ক্ষেত্রে কম হয়, এই ধরনের মলিকুলের ক্ষেত্রে যখন আমরা HMBC আঁকবো তখন ওই কার্পলাস ইকুয়েশনটা ফলো করবে। তার মানে কি, যদি 3J কাপলিং কনসেপ্ট কখনো চলে আসে ডাবল বন্ড সিস্টেমে, তখন তোমার ট্রান্সের মানটা বেশি, মনে রাখতে হবে ট্রান্সটা একটু বেশি হবে, সিসটা কম হবে। For dihedral angle near 90 degrees, the coupling constant is near 0. আমার পরিশ্রম coupling constant এর কার্ভ In progress. যে 1 2 যদি বলো তুমি
সেক্ষেত্রে আমি এটা বলতে পারি না যে আসলে খুব ক্রসপিকের খুবই হালকা আসছে অথবা অ্যাবসেন্ট ক্রসপিক, সেখান থেকে আমি বলতে পারবো না যে আসলে 4 থেকে 5 বন্ড ডিস্টেন্স দূরে এই কারণে অ্যাবসেন্ট আসছে। এটা এরকমও হতে পারে যে খুব কাছাকাছি হওয়ার পরেও কিংবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কোনো প্রোটন, যদি এরকম হয় সেটা যদি হয় 90 ডিগ্রিতে, তাহলে কিন্তু ক্রসপিকের মানটাও 0 আসতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো না সবাই? সবাই তো ধরতে পেরেছো কথাটা আমার? সবাই কাজ শুনো নাকি আশেপাশে গল্প করো, গান শুনো, কি করো? হ্যাঁ, ম্যাম শুনতেছি ম্যাম। আচ্ছা, এই কথাটা বুঝতে পারছো আমি কি বললাম? কিন্তু এখানে কিন্তু এইচএমবিসি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর যেটা যেটা হচ্ছে সেটা তোমার অনেক চিন্তা করে করে একটু বুঝতে হবে যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি হচ্ছে, সেক্ষেত্রে যদি আমার মনে করো 2 যে কাপলিং কনস্ট্যান্ট থাকে, কিন্তু আমরা কিন্তু পড়েছি যে কাপলিং কনস্ট্যান্ট 2 হলে কিন্তু অনেক স্ট্রংলি কাপলড হয়, তাই তো? সাধারণত এরকমই হয়, কিন্তু যখন ডাবল বন্ড সিস্টেম চলে আসবে তখন তোমাদের একটু চোখটা ভালো রাখতে হবে। মানে sp2 হাইব্রিডাইজড যদি কোনো কার্বন থাকে তখন একটু চিন্তা করতে হবে যেখানে যেহেতু sp2 আছে, তার মানে আমরা যে 3 যে ক্ষেত্রে যদি কোনো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো হাইড্রোজেন থাকে, সেটা অবশ্যই কাপলিং কনস্ট্যান্ট তার কাছাকাছি 0 কাছাকাছি হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবে। আচ্ছা, এইচএমবিসি অফ ইথাইল ট্রান্স সিনামেট। ইথাইল ট্রান্স সিনামেট সিনামিক অ্যাসিড থেকে তোমার সিনামিক অ্যাসিডের একটা অ্যাস্টার নিয়ে আসছে। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, এই মলিকুলটা যদি আমি এইচএমবিসি ড্র করি তখন কি হবে? এই বরাবর দিয়েছে প্রোটনের নাম্বার, এই বরাবর দিলে হলো কার্বন 13, ঠিক আছে? আচ্ছা, আমি ফার্স্টে কর্নার থেকে শুরু করি। H8 এটা হচ্ছে হাইড্রোজেন 8 নাম্বার হাইড্রোজেন, এটা হাইড্রোজেন 8, তার মানে এটা হচ্ছে কার্বন নাম্বার 8, ঠিক আছে? এখন আমি যদি কার্বন নাম্বার 8 এ চলে যাই তাহলে মুছে দেই 8 নাম্বারটা। মানে আর একটু উপরে লেভেল যাতে আসছে, ঠিক আছে? এই হাইড্রোজেন কার্বনটা, কার্বনের পিকটা এখানে শো করে না, এখানে কার্বনটা আসবে তোমার হচ্ছে প্রায় 55 এর দিকে। তোমার স্কেলটা একটু খেয়াল করো, স্কেলটা 110 থেকে 170 এ রেখেছে আর কি। আর এখানে 0 থেকে 8 পুরো ঠিক আছে, কিন্তু তোমার কার্বন 34 এরকম যায় নাই। তো এই যে কার্বন 8 নাম্বার কার্বনটা আর উপরে আসতো আর কি। এখানে মনে করো 55 দিকে একটা পিক আপটা করা ছিল 8 নাম্বারে। আচ্ছা, শো করে নাই, আমি যেটা শো করেছি সেখান থেকে তোমাদের একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, 9 নাম্বার, 9 নাম্বারও তো তোমার দূরে, বুঝো নাই? এই দুটো কার্বনে কিন্তু তোমার মিথাইল, তো যেটা মিথাইল তো তোমার হচ্ছে তোমার 0 থেকে 50 এর মধ্যে রেঞ্জে আসবে কার্বনের মানটা। ওটা আর কি এই স্কেলটাতে শো করছে না, 110 থেকে শুরু করেছে। আমি ফার্স্টে কার্বনে যাই, 2 নাম্বার কার্বন, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। এখানে তো অবশ্যই একটা ডিরেক্টলি অ্যাটাচড হাইড্রোজেন আছে, তাই না? এখানে একটা হাইড্রোজেন কিন্তু আছে, 1 2 3 4 হাইড্রোজেন আছে। তার মানে এটা যদি 2 নাম্বার হয়, আমার শর্তটা কি? এইচএমবিসি 2 নাম্বার যে কার্বনটা আছে, সেই 2 নাম্বার কার্বনটা 2 নাম্বার হাইড্রোজেনের সাথে কোনো কোরিলেশন পিক দিবে না। আমি এখন একটু চেক করি, দেখো আমি 2 নাম্বার প্রথমটা, এখান থেকে আমি একটা ভার্টিকুলার কার্বন 2 থেকে একটা হরাইজন্টাল লাইন টানবো, যেখানে তোমার ক্রস করেছে, দুটো ইন্টারসেক্ট করেছে, সেখানে একটা ক্রস পিক পাওয়ার আমার কথা ছিল, কিন্তু আলটিমেটলি দেখো তার কিন্তু কোনো ক্রস পিক নাই, ব্ল্যাঙ্ক। তার মানে কি? ডিরেক্টলি অ্যাটাচ প্রোটনের সাথে কোনো কোরিলেশন পিক দিচ্ছে না। তাহলে এই 2 নাম্বার কার্বনটা তাহলে কি করবে? কার সাথে দিবে? এখানে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে? এই 2 নাম্বার কার্বনটা খেয়াল করো, এখানে একটা 3 নাম্বারে একটা হাইড্রোজেন কিন্তু আছে। আবার এখানে আবার কোনো হাইড্রোজেন কিন্তু নেই, আমি তো কার্বনের কথা বলছি, আমি কিন্তু কার্বন ধরে করছি। কার্বনের সাথে প্রোটনের অ্যাটাচমেন্টটা, এখানে কোনো হাইড্রোজেন নেই, এখানেও কোনো নেই। তার মানে এখানে কোনো কোরিলেশন করবে না এই কার্বনটা। এইদিকে করলে করতে পারে, এইদিকে একটা প্রোটন আছে এই কার্বনের সাথে হওয়ার মতো। এখানেও আবার এটা কি? কোয়াটারনারি, 4 নাম্বারটা কিন্তু কোয়াটারনারি কার্বন, তার মানে এখানেও কোনো প্রোটন অ্যাটাচড নেই।
তার মানে কি পসিবলি এটা 3 নাম্বার যে কার্বন যে হাইড্রোজেন তার সাথে একটা কোরিলেশন পিক দিবে। আর আমি একটু খেয়াল করি, দেখো 3 নাম্বার প্রোটন এখানে আছে, 3 নাম্বার প্রোটনের সাথে কিন্তু একটা কোরিলেশন পিক দিচ্ছে। 3 এখান থেকে ক্রস সরি একটা ভার্টিক্যাল লাইন হরিজন্টাল লাইন টানবো, যেখানে ক্রস করবে ঠিক সেখানে আমি একটা ক্রস পিক এঁকে দিব। ফাইন, বুঝতে পারছো সবাই? আশা করি বুঝতে পারছো। কার প্রশ্ন আছে কিনা? প্রশ্নটা আমাকে মেসেজ করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল হচ্ছে 2 নাম্বার কার্বন। আমি যদি এখন 5 নাম্বার 5 এবং 5 প্রাইম যে তোমার যেটা মনোসাবস্টিটিউটেড বেনজিন রিং, 5 এবং 5 প্রাইম অনেকটা কি কাছাকাছি, তাই তো? 5 প্রাইম যদি তোমার এখন আমি যদি চিন্তা করি 5 এবং 5 প্রাইম কার্বন, তার মানে প্রত্যেকের সাথে কিন্তু একটা হাইড্রোজেন অ্যাটাচ আছে। বেনজিন রিং যেহেতু অবশ্যই প্রত্যেকের সাথে একটা হাইড্রোজেন অ্যাটাচ আছে। এখন এক্ষেত্রে কি হবে? 5 প্রাইম কার্বনের পজিশন কিন্তু অলমোস্ট সেম। কারণ কি জানো? কারণ এটাও কিন্তু কার্বন, এটাও কার্বন, ঠিক আছে? যখন মনোসাবস্টিটিউটেড বেনজিন রিং হয়, যদি এখানে খুব স্ট্রংলি উইথড্রয়িং নাইট্রোজেন, অক্সিজেন, কার্বনিল মূলক যদি না থাকে, যদি তোমার শুধুমাত্র কার্বনের অ্যালিফেটিক কিংবা অলিফেনিক কোন ইয়া থাকে, এরকম সিস্টেম থাকে, তাহলে এই দুটা কার্বন সবসময় সিমেট্রিক হয়, ঠিক আছে? অর্থ সিমেট্রিক, এই দুটা একটা সিমেট্রিক। আচ্ছা, যদি কম্পাউন্ড যদি চলে যায়, কার প্রশ্ন আছে কোনো? সব চুপ করে থাকো। আচ্ছা, কার্বন আমি এখন যদি চিন্তা করি 5 প্রাইম কার্বনের সাথে তোমার ডিরেক্টলি অ্যাটাচ যে হাইড্রোজেনটা আছে তার সাথে কোরিলেশন পিক দেওয়ার কথা না, ঠিক আছে? কার সাথে দিবে হচ্ছে সে 6 নাম্বার প্রোটন, তারপর হচ্ছে 7-এর সাথেও কিন্তু সে দিতে পারে। তারপরে তোমাদের চিন্তা করো 1 2 3 বন্ড ডিসটেন্স এই প্রোটনটা আছে, 7 নাম্বার সাথেও সে একটা কোরিলেশন পিক দিবে, 6-এর সাথে দিবেই। তারপরে দেওয়ার কথা কার সাথে? আর 3-এর সাথেও কিন্তু দিতে পারে, সে 3-এর সাথেও কিন্তু সে দিতে পারবে। কারণ দেখো 3 নাম্বার প্রোটন, আমি কিন্তু কার্বনের কথা বলতেছি, 5 নাম্বার কার্বনের সাথে এখানে এটা তো কার্বন 13, কার্বন 13 যদি হয় তাহলে 5 নাম্বার কার্বনের সাথে প্রোটনের দূরত্বটা দেখতে হবে 1 2 3 বন্ড ডিসটেন্সে প্রোটনটা আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার দেখো 5-এর সাথে আমার এটা হচ্ছে ওভারল্যাপ হচ্ছে, 5-এর সাথে 5 দিবে না, 5-এর যে প্রোটনটা এটা দিবে না, ঠিক আছে? এখানে কে দিচ্ছে? 3 নাম্বার দেখো দিচ্ছে। 5 নাম্বার কার্বনের সাথে 3 নাম্বার প্রোটনের কোরিলেশন হচ্ছে। তারপর 7 এবং 6ও কিন্তু আমি যেটা দেখালাম, এই 7-এর সাথে হচ্ছে, 6-এর সাথে কিন্তু হচ্ছে। যেহেতু 7 এবং 6 খুব কাছাকাছি এবং ওভারল্যাপ হয়ে গেছে, যেটা বলছিলাম, এটা এবং প্যারা হাইড্রোজেনটা কিন্তু খুবই কাছাকাছি দেয়, তাই না? সেক্ষেত্রে তোমার এর সাথেও কোরিলেশন করেছে, ঠিক আছে? কোরিলেশন করেছে। আচ্ছা, একটা টপিক যেটা আমার মাথায় আসতেছে না এখন, হোমওয়ার্ক দিব। আচ্ছা, কি হচ্ছে এইটা, কি হচ্ছে এই পিকটা আসছে 6 নাম্বার ইয়ার থেকে, যেহেতু কার্বনের কার্বন খুবই তোমার ওভারল্যাপ অবস্থায় আছে, এই কারণে তোমার পিক এরকম দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো দেখো, 5 নাম্বার যে কার্বনটা ছিল সেই কার্বনের সাথে 3 নাম্বার প্রোটন, 6 নাম্বার প্রোটন, 7 নাম্বার প্রোটন, ঠিক আছে? 6 প্রাইম কিন্তু একই, তার মানে এই প্রোটনের সাথেও এই প্রোটনটাও কিন্তু 5 নাম্বার কার্বনটা কাপলিং করছে, কিন্তু ডিরেক্টলি অ্যাটাচ সাথে কিন্তু কোনো কাপলিং শো করছে না, ঠিক আছে? এরপর আসে আমি 6 নাম্বারে। 6 নাম্বার কার্বন যদি তুমি দেখো, এটা চলে গেল। 6 নাম্বার যদি তুমি দেখো, 6 নাম্বার সাথে 6 নাম্বারের কোনো কাপলিং শো করবে না। কার সাথে শো করবে? 6 নাম্বার প্রোটনটা এই 5-এর সাথে শো করবে, 6-এর সাথে শো করবে। তো সেক্ষেত্রে আমি একটু খেয়াল করবো
6 কিন্তু এই যেখানে এটা 6 স্কেলিং করলে ভালো বুঝতে পারতাম। দেখো 6 এর সাথে কিন্তু 3 এর কোনো কাপলিং হবে না। 6 নাম্বার যে কার্বনটা আছে এর সাথে কিন্তু 3 নাম্বার প্রোটনের কোনো কাপলিং হবে না, কারণ দেখো কয় বন্ড ডিসটেন্স 1 2 3 4 4 বন্ড ডিসটেন্স দূরে। 4 বন্ড ডিসটেন্স দূরে কার্বনের সাথে সাধারণত কিন্তু কাপলিং অনেক কম হয়, কম শো করে। এখন দেখো আসছে কিনা, না শো করছে না। ঠিক আছে, তাহলে এই 6 আর এই উপরটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। এখান থেকে তুমি যদি ড্র করো 3 নাম্বার সাথে কোনো কাপলিং শো করে নাই, 5 এর সাথে কাপলিং শো করে, তার মানে 6 নাম্বার সাথে 5 এর কাপলিং হচ্ছে, আর 7 এর কিছুটা কাপলিং এই যে উপরে নিচে ওভারল্যাপ হয়ে গিয়েছে। ঠিক আছে, 6 এর সাথে 5 এর কাপলিং হচ্ছে আর 7 এর কাপলিংটা হচ্ছে, কিন্তু খেয়াল করো 6 এর সাথে যে 6 এর যে হাইড্রোজেন তার সাথে কিন্তু কোনো কাপলিং হবে না, এখানে কিন্তু কোনো কাপলিং শো করছে না। এখানে এই প্রথমটা তো 6 নাম্বার, এটা তো তোমার 6 নাম্বার কার্বন, এখানে কিন্তু কোনো কাপলিং, এই পয়েন্টে কিন্তু কোনো কাপলিং কোরিলেশন পিক কিন্তু নেই। আচ্ছা, এরপর আসছে কি তোমার 7 নাম্বার প্রোটন। 7 নাম্বার প্রোটন অ্যাজ ইউজুয়াল একই রকম টাইপের আসবে। 7 নাম্বার প্রোটন আসবে তোমার এত মানে ওভারল্যাপ পিক বোঝা খুব কঠিন আসলে, থাকলে ভালো হতো। এটা সলভেন্ট, সলভেন্ট দেখার দরকার নাই, ও তোমার তোমার ক্লোরোফর্ম সলভেন্ট। ঠিক আছে, 5 7 দেখাচ্ছে 5 সাথে 7 সাথে 5 এর কোরিলেশন হবে, আজকে 6 এর কোরিলেশনও হবে। ঠিক আছে, 7 এর সাথে 7 হবে না, কিন্তু 5 6 এর কোরিলেশন হবে। আচ্ছা, এখন দেখো 4 নাম্বার। 4 নাম্বার কার্বন কিন্তু কোয়াটারনারি কার্বন, তাই না? 4 নাম্বার কার্বনের সাথে কে পিক দিচ্ছে? 3 নাম্বার প্রোটন কোরিলেশন পিক দিচ্ছে দুই বন্ড ডিসটেন্সে, এবং 6 নাম্বার কিন্তু কোরিলেশন পিক দিচ্ছে। আরেকটা জিনিস ওদেরকে মনে করাই দিই, দেখো ডিরেক্টলি অ্যাটাচ 3J কাপলিং কনস্ট্যান্ট কিন্তু তোমার 5 নাম্বারটা ছিল, তাই না? 3 যে না 2J, যে কথাটা তোমাদের একটু বলেছিলাম। এই কার্বনটা দেখো এখানে 5 এর সাথে কিন্তু 4 কোনো কোরিলেশন পিক দেয় নাই। আমি জানি না তোমার ঠিক মতো শুনতেছো কিনা। 4 নাম্বার কার্বনটা খেয়াল করে একটু মুছে দেই, বিজিবি লাগে। 4 নাম্বার কার্বনটা খেয়াল করো, এটা 4 নাম্বার কার্বন। 4 নাম্বার কার্বনের সাথে কিন্তু 4 নাম্বার কিন্তু একটা কোয়াটারনারি কার্বন, তাই না? এর সাথে কোনো কোনো হাইড্রোজেন অ্যাটাচ নেই। আমি 4 নাম্বার যদি লাইন রাখি, আমি দেখতে পাচ্ছি এখানে একটা পিক পাবো, H3 এর সাথে একটা পিক পাবো, দুটো পিক পাচ্ছি, কিন্তু H5 এর সাথে কিন্তু কোনো পিক দিচ্ছে না। কেন? এই কার্বন থেকে হাইড্রোজেনের দূরত্ব কত? 1 2 বন্ড ডিসটেন্সে যে প্রোটনটা আছে, আমরা কি জানি 2J কাপলিং, কনস্ট্যান্টের মান অলমোস্ট 0 থেকে 1। হ্যাঁ, এজন্য খুব কাছাকাছি হওয়ার পরেও কিন্তু আমি কোনো কোরিলেশন পিক পাচ্ছি না। ঠিক আছে, খেয়াল করবা কিন্তু বিষয়গুলো। ওর তো ডিরেক্টলি অ্যাটাচ হাইড্রোজেন নাই, ও তো দিচ্ছেই না, ওটা তো বাদই। আবার 2 বন্ড ডিসটেন্সের যে প্রোটনটা আছে তার সাথে কিন্তু কোনো কোরিলেশন পিক দিচ্ছে না। তাহলে কার সাথে দিচ্ছে? 6 নাম্বার সাথে দিচ্ছে। 7 সাথে কি দিবে? দেখো তো 7 সাথে দেয় কিনা। 1 2 3 4 হাইড্রোজেন, এটা হচ্ছে তোমার 4। তাহলে এই কার্বনের সাথে এই হাইড্রোজেনটার 4 নাম্বার হাইড্রোজেনটার সাথে কোনো কোরিলেশন ঠিক দেখালেও সেটা খুব কম। সবচেয়ে স্ট্রং এই কাপল করবে তোমার হলো 6 এর সাথে। 3J কাপলিং কনস্ট্যান্ট তোমার হচ্ছে কাপলিং করবে, যার কারণে আমি 3J তে একটা ক্রস পিক পাচ্ছি অথবা কোরিলেশন পিক পাচ্ছি, এবং 7 কিংবা 6 এর সাথে একটা কোরিলেশন পিক আমি পাচ্ছি। বুঝতে পারছো? আরেকটা জিনিস খেয়াল করো ইম্পর্টেন্টলি, একইভাবে এই কার্বনটা আমি তো বেঞ্জেনের এই পাশটা শেষ করলাম। ঠিক আছে, এই যে তোমার 4 নাম্বার কার্বন কিন্তু 3 নাম্বার সাথেও কোনো কাপলিং শো করছে না। সরি, 3 এর সাথে তো করছে না, 2 এর সাথেও কিন্তু করছে। খেয়াল করো 2 এর সাথে কিন্তু সে কাপলিং শো করবে, কারণ হচ্ছে 3 বন্ড ডিসটেন্স জুড়ে যে হাইড্রোজেনটা আছে, মানে 3J কাপলিং কনস্ট্যান্ট গুলো স্ট্রং হচ্ছে কার প্লাস কার ইকুয়েশন অনুযায়ী, কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অথবা তোমার ভিসিনাল যে হাইড্রোজেন থাকবে
সেটা কিন্তু তোমার 2J কাপলিং কনস্ট্যান্টের মান কিন্তু খুব কমে যায়, তাই না? 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কাছাকাছি থাকে। 2Jটা দেখে নিবা স্ট্রাকচারটা, ওই ডিরেক্ট একটা মডেল ছিল সেটা দেখে নিবা। 2J যখন কাপলিং কনস্ট্যান্ট থাকে ডাবল বন্ড সিস্টেমে, তখন তোমার কি হয়, ডাইহেড্রাল অ্যাঙ্গেলের মানটা 90 ডিগ্রি কিংবা 90 ডিগ্রির কাছাকাছি চলে আসে। আর 90 ডিগ্রির কাছাকাছি চলে আসলেই কাপলিং কনস্ট্যান্টটা অনেক শর্ট হয়ে আসে। আর শর্ট হয়ে গেলেই তখনই আমি প্রসপেক্টের মানটা খুবই স্লো পাবো অথবা ইনভিজিবল হয়ে যাবে। ঠিক আছে? তার মানে 4 নাম্বার কার্বনটা 2 নাম্বার প্রোটনের সাথে একটা কাপলিং শো করছে। এই 2 নাম্বার দেখো 4 নাম্বারটা 2 নাম্বার সাথে কিন্তু একটা কাপলিং শো করেছে। কে বুঝতে পারো না বলো দেখি, কে বুঝতে পারো না? 5 এর সাথে 5 পিক দিবে না, 5 এর সাথে 5 প্রাইম পিক দিবে না। আমি যেটা বললাম 5 এবং 5 প্রাইম এটা কিন্তু সিমেট্রিক কার্বন প্লাস সিমেট্রিক হাইড্রোজেন। হ্যাঁ, ওরা কিন্তু সিমেট্রিক। তার মানে কি 5 এর সাথে 5 আমি এই দুটো কার্বনকে এক ধরবো। এই 5 নাম্বার কার্বন যখন আমি কাউন্ট করব এই 5 প্রাইমকে আমার এক ধরতে হবে, কারণ যেহেতু মনোসাবস্টিটিউটেড, তারপর আবার অ্যালকাইল মনোসাবস্টিটিউটেড অথবা অলিফিনিক মনোসাবস্টিটিউটেড, অলিফিন আছে আজকে তোমার ডাবল বন্ড সিস্টেম আছে। কার্বনের সাথে কার্বন যখন যুক্ত থাকে এই মনোসাবস্টিটিউটেড বেঞ্জিন রিং এর অর্থো প্যারামিটার কোনো মানে আনসিমেট্রিক কোনো চেঞ্জ হয় না, সিমেট্রিক থাকে কার্বন। তার মানে অর্থ সিমেট্রিক, মেটা সিমেট্রিক, প্যারাটার সাথে মেটার পার্থক্য খুব কম থাকে, যার কারণে দেখো আমি যেটা দেখাচ্ছি আমাকে 6-7 কিন্তু দেখো ওভারল্যাপ কাছাকাছি আসছে। হ্যাঁ, কিন্তু ওভারল্যাপ আসছে প্রোটনগুলো, কিন্তু আলটিমেটলি কি হয় কাছাকাছি তো কি বলে কাপলিং স্প্লিটিং হতে হতে ওভারল্যাপ হয়ে যায়, যার কারণে 5 সাথে 5 প্রাইমে কোনো স্প্লিটিং হবে না। কেন হবে না? কারণ 5 আর 5 প্রাইম হচ্ছে সিমেট্রিক। যখন আনসিমেট্রিক চলে হবে, নন সিমেট্রিক যখন হবে, তখন তারা একে অপরকে স্প্লিট করবে কিংবা কাপল করবে। যদি সিমেট্রিক হয় তখন কিন্তু আর কাপলিং করবে না। ঠিক আছে? 3 নাম্বারটা খেয়াল করো, 3 নাম্বার প্রথমটা একটু খেয়াল করো। এখন সবাই আশা করি বুঝতে পারতেছো, আমি তোমাকে কিন্তু কোনো শব্দ করছো না। 3 নাম্বার প্রথমটা খেয়াল করো, 3 নাম্বার কার্বনটা, 3 নাম্বার কার্বন। হ্যাঁ, এটা এর সাথে কিন্তু অ্যাটাচড হাইড্রোজেন কিন্তু আছে। এই যে 3 নাম্বার, এই দেখো 3 সাথে 3 কিন্তু কোনো ক্রস পিক দেয়নি, কিন্তু অ্যাবসেন্ট। তার মানে কি কোনো ক্রস পিক এইচএমবিসি অনুযায়ী দিবে না। কার সাথে দিচ্ছে? ও এখানে আবার কোয়ার্টারনারি কার্বন 4 নাম্বারটা, এর সাথে কোনো হাইড্রোজেন নাই, তার মানে 4 নাম্বারটাও বাদ করলো। 5 নাম্বারে হাইড্রোজেন আছে, তাহলে কি হবে? কার্বনের সাথে যদি ডিসটেন্স কল্পনা করো 1 2 3 বন্ড ডিসটেন্সে একটা আমি একটু স্ট্রং কাপলিং পাচ্ছি, স্ট্রং কাপলিং আমি পাচ্ছি। ঠিক আছে? আর যদি 6 কল্পনা করো 1 2 3 4 ডিসটেন্সটা বেশি, আমি 4 নাম্বার কার্বনের সাথে তোমার কাপলিংটা ওখানে শো করছে না। ঠিক আছে? 6 সাথে কিন্তু কোনো কাপলিং 3 নাম্বার কার্বনটা শো করছে না। আবার H2 এর সাথে শো করবে, খুব স্বাভাবিক। H2 এর সাথে 3 নাম্বার কার্বনটা অবশ্যই এই হাইড্রোজেনের সাথে কাপল করবে। কাপল করলে এখানে আমি যেটা পিক পাচ্ছি। ঠিক আছে? 1 নাম্বার চলে যাওয়া, 1 নাম্বার কার্বন কোনটা? এটা হচ্ছে একটা কার্বনিল। এইচএমবিসির একটা পজিটিভ সাইন কি আমি কিন্তু ইয়া করতে পারি, কোয়ার্টারনারি কার্বন ডিটেক্ট করতে পারি। আচ্ছা, H3 চলে গেল। এখন আমি যাব হচ্ছে কার্বন 1 এ। কার্বন 1 এ যদি আমি যাই সেক্ষেত্রে এই কার্বন, এটা একটা কোয়ার্টারনারি কার্বন, এর সাথে কোনো ডিরেক্টলি অ্যাটাচ হাইড্রোজেন নাই। তার মানে কি ওর সাথে এখন আমি কোরিলেশন খুঁজবো কার সাথে? 2 3 কিংবা 4 বন্ড ডিসটেন্সে কোনো হাইড্রোজেন আছে কিনা, তাই তো? 2 বন্ড ডিসটেন্সে একটা হাইড্রোজেন আছে, তার মানে ওর সাথে একটা কোরিলেশন পিক দিবে, দেওয়ার কথা। হ্যাঁ, এই যে দেখো দিয়েছে, এই যে। হ্যাঁ, 1 নাম্বার কার্বন থেকে আমি হরাইজন্টাল লাইন টানলাম, এখান থেকে ভার্টিকুলার লাইন টানলাম, এখানে একটা ক্রস পিক আমি পাচ্ছি। আবার 3 এর সাথেও কিন্তু একটা ক্রস পিক দিচ্ছে, 1 2 3 নাম্বার হাইড্রোজেন, যেটা এখানে 3 বন্ড ডিসটেন্সে হাইড্রোজেন, এখানে একটা ক্রস পিক শো করছে। আর কার সাথে করছে খেয়াল করো, একটা স্ট্রং কোরিলেশন পিক উইথ H8, এখানে তো হাইড্রোজেন আছে। তার মানে 1 2 3 বন্ড ডিসটেন্সে যে হাইড্রোজেনটা ওর সাথে একটা সুন্দর একটা কোরিলেশন পিক দিয়েছে। এটার মান কিন্তু একেবারে 1 এর কাছাকাছি। দেখো এখান থেকে শুরুই করেছে কিন্তু 4.55,
তার মানে এটা কি ছিল, 4 ছিল, 4 থেকেই ওটা শুরু করছে। যাই হোক, ব্যাপারটা বুঝতে পারতে মনে হয় যে যদি 9 নাম্বার হাইড্রোজেন আমার শো করতো, তাহলে 4 বন্ড ডিস্টেন্সে হাইড্রোজেন দিলেও দিতে পারতো, কিন্তু ইন্টেন্সিটিটা খুব কম হতো, অল্প একটু হালকা, ইনজেক্টেড হালকা ফর্মুলেশন যেটা করেছে। হ্যাঁ, হালকা একটু। যদি আমি H9 এখানে শো করতো, H9 এখানে শো করে নাই, কারণ 4 থেকে স্কেলিংটা শুরু করেছে, যার কারণে আমি এখানে প্রসপেক্টটা দিতে পারছি না। কে বুঝলো না? HMBC পরীক্ষা থাকবে, আমি বলে দিলাম। HMBC পরীক্ষা দিব আমি। তোমাদের তো পরীক্ষা হওয়ার কথা, জানি না করোনার কি পরিস্থিতি দাঁড়ায়। তো HMBC তোমাদের আমি পরীক্ষা দিবই, ভাইবাতে হোক, অ্যাকচুয়ালি কারণ অনলাইনে পরীক্ষা হবে, নিতে হবে, সেটা কিন্তু একটা চলে আসছে, অর্ডিন্যান্স চলে আসছে। যেমন তোমার লিখিত পরীক্ষা থাকে, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইনস্ট্যান্টলি একটা ড্র করে তোমাকে কিন্তু সাবমিট করতে হবে, ছবি তুলে সাবমিট করার সিস্টেম কিন্তু আছে। সেক্ষেত্রে তখন আমি কিন্তু HMBC তোমাদের পরীক্ষায় রাখবো। এখন প্রশ্ন করো, কে কে বুঝো নাই, এখনো সময় আছে। আমি জানি অনেকে অনেকে কি করে জানো, ফোনটা অন করে ঘুমায়, অন্য কিছু গান শুনে কি করে না করে, একদিন দেখে একদিন চুল আসাচ্ছে। কি বলবো তোমাদের কথা, বুঝতে পারো না, কে কে বলো, সবাই বুঝছো? জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ইব্রাহিম বলো, ইব্রাহিম ইব্রাহিম খলিল বলো, বুঝতে পারছো HMBC-টা? ইব্রাহিম লাইনে আছো? জি ম্যাম, আছি ম্যাম। বুঝতে পেরেছো জি HMBC? ম্যাম, জি ম্যাম, বুঝতে পেরেছি সম্পূর্ণটা। এখন পরীক্ষা সামনে লিখতে পারলেই হলো। আচ্ছা, রেকর্ডিং তো আছে, আবার দেখে নিবা। জি ম্যাম। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি। এই জিনিসটা এখানে তোমার কার সাথে কি হচ্ছে না হচ্ছে, এই পিকচার আমি বর্ণনা এখানে অ্যাড করেছি। এটা আসলে HMBC, HSQC, HMQC কোনটাই তোমাদের বইতে নাই। হ্যাঁ, এটা তোমার সবই তোমার ইন্টারনেট থেকে, তোমার টিস্যু পেপার থেকে ডাউনলোড করে নিয়েছি আমি। তোমরা যেটা করবা, এই কম্পাউন্ডের HMBC একে নেক্সট ক্লাসে, মানে নেক্সট সপ্তাহে আমাকে দেখাবা, ভিডিও অন করে খাতায় দেখাবা যে এই কম্পাউন্ডার HMBC তোমার ড্র করেছো। এখানে তোমার শুধুমাত্র ইয়াটা দেওয়া আছে, বর্ণটা দেওয়া আছে, কার সাথে কার বন্ডিংটা হতে পারে। খুব স্বাভাবিকভাবে খেয়াল করো, এখানে কিন্তু সুন্দর করে দেখো, 2 নাম্বার কার্বন যদি তোমার 1 নাম্বার কার্বন যদি ধরো, হ্যাঁ, 1 নাম্বার কার্বন সাথে কার কোরিলেশন হবে, এখানে কোনো প্রোটন নাই, তাহলে 1 2 3 4 এই মুহূর্তে সাথে হতে পারে, এরপর সাথে হবে, ঠিক আছে? এটার সাথে হওয়ার কথা না, এই যে হেটেরোটন থাকতে কোরিলেশন হওয়ার কথা না, প্লাস একটা লেবেল প্রোটন, তাহলে কোনো কোরিলেশন হবে না। এই জিনিসগুলো কিন্তু সুন্দর করে বুঝে বুঝে এই কম্পাউন্ডার HMBC ড্র করে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে যাকে যাকে দেখাতে বলবো খাতার মধ্যে, তারা তারা আমাকে দেখাবে, মনে থাকবে? ক্লাসের মধ্যেও তোমাদের আছে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে নেওয়া দরকার ছিল, এখানে দেওয়া আছে কম্পাউন্ডের। ও, যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে আগের ক্লাসে আমি এই অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, দেওয়ার পরে ওরা সলভ করার পরে আমি এটা আবার আচ্ছা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, তুমি যেটা করবা, এখানে তোমার স্পেকট্রামটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে? স্পেকট্রামটা স্টাডি করবো তোমার সবাই, স্টাডি করে দেখো, এখানে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে বোঝাই দেওয়া আছে কি কিভাবে কি কোন পিকটা আসতেছে, কার সাথে কোন পিকটা আসছে। এখানে তোমরা সুন্দর করে স্টাডি করে এটা করবা, যারা যারা বুঝবা না আমাকে জিজ্ঞেস করবা ক্লাসে। ম্যাম, বলো বলো। হ্যালো হ্যাঁ বলো। ম্যাম, আমাদের একটু অ্যাসাইনমেন্টটা কি ছিল আর একবার বলে দিলে ভালো হতো, ওই ক্লাসটা ভালোভাবে করতে পারিনি এটা যে হচ্ছে ক্লাসে তোমার বলেছিলেন। কার্বন 13 যে চ্যাপ্টার আছে পাভিয়ার করতে, কার্বন 13 চ্যাপ্টারের তোমার ডেপ টেকনিক প্লাস কার্বন 13 সলভের কিছু প্রবলেম দেওয়া আছে, 12-13টার মতো আর কি। ওই প্রবলেম গুলো সলভ করবে, সলভ করে খাতায়, হয় খাতায় সলভ করবে অথবা তুমি পাওয়ার পয়েন্টে করতে পারো, যে কোনো হিসেবে আমাকে তোমরা এই মাসের মধ্যে, 23 তারিখের মধ্যে এটা জমা দিবে, ঠিক
ঠিক আছে? ম্যাম আমাদের তো অনেকের বই নেই, আর এখন তো বই কেনাও পসিবল না, আমি তোমাদের আবার বইয়ের লকডাউন দিয়ে বইয়ের দিয়েছে। সফট কপি দিয়ে দিয়েছি সবার প্রথমেই, কেম্পের বই, পাভিয়ার বই জি জি। আমি তোমাদের সফট কপি প্রোভাইড করেছি। তো তোমরা সেটা ম্যানেজ করে ওখান থেকে দেখে দেখে পড়বে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। বইয়ের সমস্যা যেন না হয় আমি তোমাদের জন্য আগে থেকেই জিনিসটা বইটা দিয়ে দিয়েছি। ঠিক আছে ম্যাম। আচ্ছা, আর এই স্পেকট্রামটা নিজেদের গবেষণা করে পড়বা। অ্যাডভান্টেজেস অফ এইচএমবিসি, মেইন অ্যাডভান্টেজ কি, আমরা হচ্ছে কানেক্টিভিটি 2 থেকে 3 মন ডিসটেন্সে মেইনলি যে প্রবলেম থাকে সেই কানেক্টিভিটি আমরা চেক করতে পারি। কোয়াটারনারি কার্বন এবং কার্বনের কোনো ফাংশন থাকলে সেটা আমরা অ্যাসাইন করতে পারবো। কার্বনিক ফাংশনের সাথে করলে হচ্ছে in some cases it can be used for assigning OH proton, কিছু কিছু ক্ষেত্রে OH প্রোটনের সাথেও কাপলিং হয়। এই যে হাইড্রোজেনটা আছে এর সাথেও কার্বনের একটা অ্যাটাচমেন্ট শো করে। সেক্ষেত্রে আমি কি বলে আমি OH কিংবা NH আছে কিনা, FH আছে কিনা এগুলো কিন্তু আমরা HMBC থেকে বের করতে পারি। HMBC uses significantly fewer pulses than HSQ, যেটা অনেক টেকনিক্যাল ইয়ার, তোমার পালসেসটা লিখতে সময়টা কম লাগে HMBC করতে। Advantages of HMQC over HSQC, এগুলা হচ্ছে টেকনিক্যাল বিষয়। আচ্ছা, HMQC তোমার হচ্ছে বেশি ব্যবহার করা হয়, কারণটা কি? কারণ আমি আগে বলেছি পলিমার টাইপ মলিকুলের ক্ষেত্রে HSQC-টা ইউজ করা হয়, আর HMQC-টা সাধারণত অর্গানিক মলিকুলের ক্ষেত্রে আমরা তো আর পলিমার সবসময় তৈরি করছি না, আমরা তৈরি করছি হচ্ছে তোমার স্মল ড্রাগ মলিকুল, তাই তো? ওই ক্ষেত্রে আমরা HMQC-টা ইউজ করি। আচ্ছা, সিগন্যাল ইন্টেন্সিটি বিকামস গ্রেটার এন্ড সিগন্যাল টু নয়েজ রেশিও ডিক্রিজেস, তার মানে কি HMQC-তে একটা অ্যাডভান্টেজ হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও কম থাকে, signal intensity বেশি হয়। ঠিক আছে? HMQC is less time consuming, সময় কম লাগছে। In difficulties of pulse angle has no effect on spectrum, pulse angle পরিবর্তন হলেও স্পেকট্রামের উপর সেই প্রভাবটা পড়ে না। Applicable for small to medium sized molecule, আর HSQC only for polymer type molecules। ঠিক আছে? তোমার প্রোটিন মলিকুল, DNA মলিকুল, এই ধরনের মলিকুলের ক্ষেত্রে। আচ্ছা, HMQC and HSQC provide the exact same information, but the difference are technical and involves signal to noise ratio। যেটা বললাম যে সিগন্যাল টু নয়েজ রেশিও কম আসবে, আমার ইন্টেন্সিটিটা বেশি করে দিচ্ছে, ট্রাফিকটা ক্লিয়ার আসছে। এই ধরনের অ্যাডভান্টেজ পাওয়ার জন্য আমরা HSQC অথবা HMQC না করে HMQC আমার মলিকুলটা কিরকম সেটার উপর ডিপেন্ড করে আমি চুজ করব। আচ্ছা, নয়েজটা কালকে না নেক্সট টপিকে রাখি, নয়েজটা তোমার একটু জটিল আছে। ঠিক আছে, নয়েজটা বাদ থাকলো, নয়েজটা নেক্সট ক্লাসে পড়ি আমি শেষ করে দিব। ইনঅ্যাডেকুয়েট আর নয়েজটা পড়ি আমি শেষ করে দিব এই চ্যাপ্টার। তাহলে তোমাদের জন্য বাদ থাকবে হচ্ছে আরো 2 চ্যাপ্টার। ঠিক আছে, এটা একটা হচ্ছে তোমার ওটা ছোট ল্যান্থ শিফট রিয়েজেন্ট আর ডিএনএমআর থাকবে, আর হচ্ছে মাস স্পেকট্রোমেট্রি থাকবে। মাস স্পেকট্রোস্কোপি না কিন্তু মাস স্পেকট্রোমেট্রি। Recording stopped. নয়েজটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আবার ইনঅ্যাডেকুয়েটটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা পড়াবো, এটা রবিউল ইসলাম স্যারের বই থেকে নেওয়া, আর নয়েজটা ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে। আর বাকি ম্যাক্সিমাম কিছু ইন্টারনেট কিছু পেপার থেকে ডাউনলোড করে স্লাইডগুলো তৈরি করা। আশা করি সবাই ভালো করে পড়বা। আজকে কাজ শেষ করে দিচ্ছি, ঠিক আছে?